আছেন এই এলাকার অত্যন্ত আপনাদের প্রিয় নেতা, আপনাদের খুব আপন এবং দীর্ঘদিন ধরে আপনাদের লড়াই সংগ্রামের সাথে জড়িত, আপনাদের উন্নয়নের সাথে জড়িত আমার এই পাশে দাঁড়ানো তমিউদ্দিন ভাই, যিনি পার্লামেন্টেও শুধু আপনাদের কথা বলেন, বারবার আমাকে বলেন যে আমি ধামরাইয়ের জন্য কী করতে পারি সেরকম একটা রাস্তা আমাকে দেখিয়ে দেন, আমি কিছু করতে চাই। তার যে ইচ্ছা, উদগ্র বাসনা ধামরাইবাসীর জন্য আমাকে আপ্লুত করে। আমার পাশেই দাঁড়ানো আছেন আমাদের সুলতানা আহমেদ, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি মহিলা দলের সাধারণ সম্পাদিকা। তিনি আপনাদের গর্ব, এইখানেই আছেন, এই এলাকার সন্তান, এই এলাকায় তার বাড়িঘর। আমি এখানে ওনাকে দেখে অবাক হয়েছি, তারপর শুনলাম ওনার বাড়িঘর এখানে, খুব ভালো লেগেছে। পাশে আছেন আমার ঢাকার জেলা পরিষদের প্রশাসক আমাদের মুরাদ, আমার একেবারে একান্ত ছোট ভাই, খুবই আপনজন আপনাদের এবং কাজের মানুষ। আমি অনেক কাজের মানুষ দেখেছি, কিন্তু এইরকম মুরাদের মতন একটা কাজের মানুষ আমি খুব কম পেয়েছি। আপনারা তাকে আর একটা খেলা দেবেন। এবং এইখানে সম্প্রীতির জন্য হিন্দু মুসলমানের তিনি অনেক পরিশ্রম করেন। আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে ভক্তবৃন্দ, এই এলাকার মুরাদ ধামরাইবাসী, আপনাদের সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনাদের নমস্কার। আমার খুব ভালো লেগেছে, আমার বুক ভরে গেছে মানুষের সম্প্রীতি দেখে। আপনারা ধর্মের যে সম্প্রীতি, তার প্রকৃষ্ট উদাহরণ হলো আজকের এই ধামরাই। তা আমি ধামরাইয়ের কথা শুনেছি আমাদের জিয়াউর রহমান, আমাদের একজন মাননীয় সংসদ ছিলেন ব্যারিস্টার জিয়া, তার মুখে বলছে বাংলাদেশের সবচেয়ে বড় রথ উৎসব হয় ধামরাইতে। আমার খুব ইচ্ছে ছিল একবার আসার, কিন্তু আমি যে প্রধান অতিথি হয়ে আসবো তা আমি কখনো ভাবিনি। আমার খুব ভালো গেছে। আমি আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা আমাকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন। প্রিয় ভক্তবৃন্দ, প্রিয় হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের ভাই ও বোনেরা, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আপনারা কোনো সংখ্যালঘু পরিবারের সদস্য নন। এই দেশ যখন স্বাধীন হয় তখন যুদ্ধ করেছে আমরা সবাই মিলে। এই দেশের স্বাধীন করার জন্য আপনারা জীবন দিয়েছেন, এই দেশে স্বাধীন করার জন্য আপনারা রক্ত দিয়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। আপনারা কি করে সংখ্যালঘু হন? স্বাধীনতার 54 বছরে আমাদের নেতা তারেক সাহেব বলছেন দেশে কোনো মানুষ সংখ্যালঘু নয়, এবং আপনারা সংখ্যালঘু নয় সেটা স্থাপন করার জন্য তিনি নানান কার্যক্রম হাতে নিয়েছেন। সেই কার্যক্রমের ব্যাখ্যা আপনাদের নেতৃবৃন্দ দেবেন, আমিও একটু দেবো। কিন্তু আপনাদের একটা কথা বলি, আমাদের হিন্দু অথবা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য এটাই সুযোগ, এটাই বক্তব্য, এটাই যে আপনারা দেশের সংখ্যালঘু নয়, আপনারা এই দেশের নাগরিক। একজন নাগরিক মুসলমান হিসেবে যে অধিকার ভোগ করবে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যারা বলে আসছে বিগত দিনে, সকল মানুষের সেই একই অধিকার। একজন হিন্দুর যে অধিকার, একজন মুসলমানের একই অধিকার, একজন খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের সকল মানুষের অধিকার এক। এই দৃষ্টিভঙ্গি নিয়েই তারেক রহমান আজকের গভর্নমেন্টে বসছেন, ক্ষমতায় বসছেন, আজকে দায়িত্ব রাখতেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। তারেক রহমানের এই চিন্তা, এটা একটা বিশেষ চিন্তা। স্বাধীনতার 54 বছরে দেশের কোনো নেতা এই কথা বলেননি। এই কথা বলে তিনি যে প্রমাণ করেছেন, যেন ধরুন আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতে চাই, 100 লোকের চাকরি হবে, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লিখিত পরীক্ষা বা ভাইভা পরীক্ষা সম্প্রদায় পাশ করেছেন 67 জন। তাই সাহেব বলেছেন 67 জনই চাকরি হবে। এখানে মুসলমানদের কোনো আলাদা কোটা নেই, হিন্দুদেরও কোনো কোটা নেই, খ্রিস্টানদের কোটা নেই, বৌদ্ধদেরও কোটা নেই, কারো কোনো কোটা নেই। কোটা হলে একটা, যিনি মেধাবী তার জন্য এই দেশ, মেধাবীরা এই দেশ গঠন করবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে, কাঁধে কাঁধ মিলে দেশ গঠন করবেন, এটা তার প্রত্যাশা। তার জন্য তিনি ডাক দিয়েছেন অনেক কিছু। বাংলাদেশে সরকার গঠন করার পর প্রথম বৈঠকের প্রথম সিদ্ধান্ত 10,000 টাকা পর্যন্ত কৃষকের কৃষি ঋণ সুদসহ মৌকুফ। এটা বাংলাদেশে তারেক রহমানই করেছেন এবং তারেক রহমানের পক্ষেই সম্ভব। গ্রামে গঞ্জে তার বাবার মতো হেঁটেছেন, গ্রামে গঞ্জে মানুষের কষ্ট দেখেছেন, দুঃখ দেখেছেন, যন্ত্রণা দেখেছেন। সেই যন্ত্রণা দেখে তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড আমাদের মায়েদের বোনদের জন্য, এবং শিক্ষা কার্ড, তারপর প্রবাসী কার্ড, হেলথ কার্ড সহ নানান জাতীয়, সর্বশেষ তিনি বলেছেন সকল সুযোগ সুবিধা যে কার্ডের মধ্যে দেবো তা আমরা একটা ইউনিভার্সাল কার্ড করবো। গত পরশুদিন তিনি পার্লামেন্টে বলেছেন, গতকালকে সমাপনের দিন তিনি বলেছেন ইউনিভার্সাল হেলথ কার্ড পেলে আপনারা কি করবেন? আপনার সন্তানের লেখাপড়া নিশ্চিত করবেন,
আমার মায়েরা, আমার বোনেরা যারা আছেন, তারা যাতে ভালো জীবনযাপন করেন এবং সংসারে দায়িত্ব নিতে পারেন, তার জন্য 2,500 টাকা পরিমাণ সম্পদ দেবেন, যাতে আপনারা দুবেলা না খেয়ে না থাকতে হয়, তার ব্যবস্থা তিনি করছেন। তার একটা স্বপ্ন, গ্রামে গঞ্জে ঘুরে দেশটা স্বাবলম্বী হোক, আমার মায়েরা কষ্ট না পাক, আমাদের দেশের সন্তানরা কষ্ট না পাক, সন্তানরা শিক্ষিত হোক, এই দেশের মানুষ শিক্ষিত হোক, এই দেশের মানুষ ভালো থাকুক, এটাই তার স্বপ্ন। তার জন্য তিনি নানান জাতীয় কার্যক্রম করা শুরু করছেন। একটা কাজ করেছেন, 20,000 কিলোমিটার খাল খনন করবো। 20,000 কিলোমিটার ওনার আব্বা করেছিলেন। আমরা দেশ স্বাধীন করেছিলাম একটা গণতন্ত্রের জন্য। আমরা 75 সালে পাকশাল পেয়েছি, এক দল, কোনো দলই থাকবে না, এটা আমরা পেয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে জিয়াউর রহমান 3 বছরের মাত্রায় খাদ্য সংরক্ষণ করেছিলেন। এই খাল কাটা ঔরসী প্রকল্প দর্শন থেকে শুরু করে জিয়াউর রহমান করেছিলেন। তারই ধারাবাহিকতায় 20,000 কিলোমিটার খাল, এই ধামরাই তো 2টা খাল খনন করার কথা ছিল 2,80,00,000 টাকা দিয়ে। আপনাদের এমন এমপি পেয়েছেন 2,80,00,000 টাকার খাল খনন করার পর 1,20,00,000 টাকা সরকারের কাছে ফেরত দিয়েছে, দরকার হবে না, খাল কেটেছে। আপনি একবার করতাল দিন, তার জন্য সবাই মিলে আমরা তার করতাল দিই, অভিনন্দিত করি। এরকম সৎ এমপি, এরকম সৎ লোককে আপনারা নির্বাচিত করেছেন। আমরা এখানে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাঠানো। বাংলাদেশ থেকে গত 16 বছরে 15 বছরে 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। হিসেব মতো দেবপ্রিয়বাবু বলেছেন 28 লক্ষ কোটি টাকা, 342 বিলিয়ন ডলার। আর সেটা আমি বলি 30 লক্ষ কোটি, বলতে সুবিধার জন্য বলি, হয়তো অনেক বেশি হয়েছে। আজকে দেখেছেন আপনার পত্রিকায় 57,000 কোটি টাকা হাসিনার পরিবার থেকে উদ্ধার করা হয়েছে, আটকানো হয়েছে। হ্যাঁ, হাসিনার পরিবারের 57,000 কোটি টাকা, আর তার সদের লেসপেন্সার যারা ছিল সব মিলিয়ে 74,000 কোটি টাকা। ভেবে দেখেন দেখবেন তারা কি করতো। তারা পূজার আগে বা বিভিন্ন সময় একটা মন্দিরে আগুন লাগিয়ে দিত, মন্দিরে মূর্তির হাত ভাঙতো, পা ভাঙতো, ইচ্ছাকৃতভাবে ভাঙতো। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি করি, গত 2 বছরে কয়টা মন্দিরে আক্রান্ত হয়েছে বলুন তো? এই যে একটু বলুন, আমাদের সংখ্যালঘু ভাইদের বলি, একটা মন্দিরে কোথাও কোনো আক্রান্ত হয় না, কোনো অসুবিধা হয় না। এই ভাইরা মন্দির পাহারা দিয়েছেন, 5 তারিখের পরে দেন নাই। এই যে মুরাদ মন্দির পাহারা দেয় নাই, আমার এলাকায় একটা কোনো দুর্ঘটনা ঘটে নাই, কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমি বরগুনা সাগর পাড়ে, ওখানে হিন্দুদের এবং সংখ্যালঘুদের সম্প্রদায়, রাখাইন আছে, হিন্দু আছে, এবং অনেক বেশি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তারা ইচ্ছাকৃতভাবে এই সমস্যাটা তৈরি করে হিন্দু মুসলিমদের একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতো। এইটাই ছিল তাদের রাজনীতি, সেই সুযোগে তারা রাজনীতি করার চেষ্টা করতো। কিন্তু তারেক রহমান বলেছে হিন্দু মুসলমান এই দেশের নাগরিক, তার সকলের জন্য কৃষক কার্ড হিন্দুরা যেমন পাবেন মুসলমানরা তেমন পাবেন, ফার্মার্স কার্ড মানে ফ্যামিলি কার্ড হিন্দুরা যেমন পাবেন মুসলমানরা তেমন পাবেন, স্বাবলম্বী হিন্দুরা যেমন হবেন মুসলমানরা তেমন হবেন, এই যে শিক্ষিত এই যে সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় যেমন হবেন, এবং মুসলমানরা সবাই মিলে আমরা এখানে শিক্ষিত হব। আমরা দেশ গঠন করতে চাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আমরা গঠন করব। আমরা সেই ব্যাপারে সবাই ঐক্যমত হব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র ধারণ করি। জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই মাস, এটা আজকের এই জুলাই মাসে এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা জুলাই সনদকে ধারণ করি অন্তরে। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তারা পালিয়ে গেছে। আমি অনুরোধ করতে চাই, জুলাই চেতনা কেউ বিক্রি করেন, জুলাই চেতনা ধারণ করে জুলাই চেয়েছে কি? এই দেশে মানুষের অধিকার, গণতন্ত্রের অধিকার। জুলাই চেয়েছে এই দেশে মানুষ সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, এবং এটা কোনো সাম্প্রদায়িক দেশ নয়, অসাম্প্রদায়িক দেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সেই ধারণা নিয়ে জুলাই চেতনা হয়েছে, জুলাই সৃষ্টি হয়েছে। আমরা সেই চেতনাকে ধারণ করি। আর সেই চেতনা ধারণ করতে গিয়া আমাদের নেতা জিয়াউর রহমান, তার পুত্র তারেক রহমান সাহেব সমগ্র দেশে ঘুরে বেড়াচ্ছেন। 25 কোটি গাছ লাগাবেন, 25 কোটি গাছ এই দেশের মানুষের জন্য লাগাবেন। এই কল্যাণ দেশের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার হাতকে শক্তিশালী করব। আমি আজকের এই অনুষ্ঠানে বিএনপির বক্তৃতা দিতে আসছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে, কিন্তু বিএনপির একটা কথা না বললেই নয়। এই দেশের মানুষের গণতন্ত্র বিনির্মাণের জন্য তিনি চেষ্টা করেন। কিছু মানুষ আছে, গতকালকে পার্লামেন্টের সমাপ্তি দিনে তিনি বলেছেন কি, যে এইখানে কোনো উগ্রবাদ মাথা ছাড়া দিতে পারবে না, এবং উগ্রবাদের টুটি চেপে ধরা হবে না, শুধু মূলোৎপাটন করা হবে, ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক। কাজে উগ্রবাদের নাম দিয়ে
আমাদের পলাতক সরকার, স্বৈরাচারী মাফিয়া সরকার দেখছেন বহু মাদ্রাসা ছাত্র, বহু মসজিদের মানুষ, বহু মন্দিরের মানুষ বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষকে গুলি করে মেরে বলেছে এইখানে মৌলবাদের আবিষ্কার হয়েছে। কোনো জায়গায় মৌলবাদ গত 2 বছরে দেখেছেন নাকি? কোনো মৌলবাদ নেই। বাংলাদেশ ভালো দেশ, সেইটাকে একটা আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা মৌলবাদে বিশ্বাস করি না, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না, ধামরাইয়ের মানুষ মৌলবাদে বিশ্বাস করে না। আপনারা করেন না? আমরা বিএনপি সেটা চাই না, এবং আমরা মৌলবাদবিহীন একটা সম্প্রীতি দেশ এবং সকলে মিশে এই দেশটা গঠন করব সেই প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশার এই অংশ আজকের এই আমি যে এই অনুষ্ঠানে আসি, শ্রী শ্রী যশো মাধব মন্দির পরিচালনা কমিটি, এই মন্দিরের বয়স অনেক, শুনেছি অনেক গল্প, আজকে দেখে আমি আপ্লুত হয়েছি, আমার ভালো লেগেছে। আমি আপনাদের খবর, আমি এখানে কখনো আসি নাই, মানে এইরকম মন্দিরে আমি এই খবর আমি পার্লামেন্টে আপনাদের পৌঁছবার চেষ্টা করব, যে সম্প্রীতি সম্প্রদায়ের যে সম্প্রীতির দেশ এলাকা ধামরাইকে দেখেছি আমি, আপনাদের সেই খবর পৌঁছাবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে। ইনশাআল্লাহ ধামরাই উন্নয়ন হয়েছে, আমি মনে করি তমুজিদের হাত ধরে, এই মুরাদের হাত ধরে এই ধামরাই আরও অনেক উন্নয়ন হবে সেই প্রত্যাশা করে আজকে যারা আয়োজন করেছেন, এই জীবন কানাই দাস বাবু সহ যারা উনি এই এলাকার মানুষ না, 19 বছর ধরে এই এলাকার সভাপতি। বলেন দেখি, আপনারা যে ভালো মানুষ তার প্রমাণ হলো এইটা, যে একটা ভালো মানুষ খুঁজে বের করছেন, তার জন্য একবার কলতাল দিন তো আপনার সময় মিলে। সেক্রেটারি, এই যে সেক্রেটারি সাহেব দীর্ঘদিন ধরে এই পাশে, এই বাসা সেক্রেটারি সাহেবের বাসা এইটা না, এই বাসা আমি শুনেছি এই কাঁসার জিনিসপত্র বিক্রি করছেন, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা এলাকা। আমি আপনাদের এই ভালোবাসা নিয়ে যাচ্ছি, আমি ঢাকা শহরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার ভালোবাসার খবর পৌঁছবো, যে খবরটা পৌঁছতে চাই আপনার সাম্প্রদায়িক সম্পত্তির একটা মানে উৎকৃষ্ট উদাহরণ এই বাংলাদেশে, এই ধামরাই ঢাকার পাশে। আপনাদের আমি আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সংসদের তরফ থেকে করতলা দিয়ে আমি আপনাদের অভিনন্দন জানাই। আজকে যারা আয়োজন করছেন তাদের আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।